এখন কি হবে? রবিনের প্রশ্ন। ভয় পাচ্ছে, কণ্ঠস্বরেই প্রকাশ হয়ে পড়ল সেটা। বনে লুকিয়ে পড়ব, ওরা জানবেই না আমরা এসেছি। দ্রুত গাদার কাছ থেকে সরে এলো তিনজনে, ছুটে ঢুকে পড়ল পাশের বনে। ট্যাঙ্কারগুলো আসছে ওদের দিকেই। হঠাৎ কিশোরের হাত খামচে ধরল রবিন। বেড়া! সর্বনাশ! থমকে দাঁড়ালো কিশোর। বেড়ার অংশটা যে খুলে রেখে এসেছে মনেই নেই, দেখলেই বুঝে ফেলবে। আর একদিকে ঘুরে আবার ছুটল ওরা। ট্যাঙ্কারগুলোর আগে পৌঁছাতে হবে ওখানে। একটা সুবিধে, কাঁচা রাস্তায় নেমে গতি অনেক কমে গেছে ওগুলোর। ঝাঁকুনি খেতে খেতে আসছে, খুব ধীরে। মাঝে মাঝে গাছপালার ফাঁক দিয়ে ঝিকিয়ে উঠছে হেডলাইটের আলো। গাড়িগুলোর আগেই পৌঁছলো তিন গোয়েন্দা। কিভাবে যেন লাগানো ছিল? মুসার প্রশ্ন। মনে নেই, কিশোর বলল। একভাবে লাগিয়ে রাখলেই হলো, অন্ধকারে কে খেয়াল করছে? জোরে জোরে হাঁপাচ্ছে ওরা। দুদিক থেকে ধরে আবার জায়গা মতো লাগিয়ে দিল টুকরোটা। বাঁচা গেল, মুসা বলল। ভাগ্যিস সময় মতো মনে পড়েছিল। রবিন বলল, চলো গাদার কাছে গিয়ে কোথাও লুকিয়ে থাকি। বেটারা কি করে দেখা দরকার, পুলিশকে বলতে হবে। পুলিশকে বলে কিছু হবে না, কিশোর বলল। পুলিশ মানেই তো শেরিফ জন মরিস, ওকে বলতে গেলে আমাদেরকেই ধরে হাজতে ভরবে। কি করবে তাহলে? কোনোভাবে লটনে যেতে হবে, ওখানকার পুলিশকে জানাতে হবে। গাদার কাছাকাছি লুকানোর একটা জায়গা খুঁজে বের করলো কিশোর। মাটি নরম, তার মানে রাসায়নিক বর্জ্য এই মাটিকেও নষ্ট করেছে। চামড়ায় লাগলে ক্ষতি হওয়ার সম্ভাবনা। তাই কয়েকটা বড় বড় পাথরের উপর উঠে বসলো ওরা। এলো রূপালী ট্যাঙ্কারগুলো। আগে আগে রয়েছে একটা জিপ। পথের পাশে থেমে গিয়ে এগিয়ে যেতে জায়গা করে দিল ভারী গাড়িগুলোকে। জিপ থেকে নামলো বুট পরা একজন লোক। হেডলাইটের আলোয় তাকে চিনতে পারলো তিন গোয়েন্দা। ব্যানার! ফিসফিসিয়ে বলল মোসা। বেটাকে ধাক্কা দিয়ে গাদায় ফেলে দিতে ইচ্ছে করছে। আস্তে, সাবধান করলো কিশোর। প্রথম ট্যাঙ্কারটাকে এগিয়ে আসতে ইশারা করলেন ব্যানার। ছোট খোলা জায়গা পেরিয়ে বনের কিনারা দাঁড়ালো গাড়িটা। ড্রাইভার নেমে বডিতে লাগিয়ে রাখা কুণ্ডলি পাকানো হোস পাইপ খুলে ফেলল, টেনে নিয়ে গেল গাছপালার ভিতরে। ফিরে এসে গোল একটা হ্যান্ডেল ঘোরালো। ফুলে উঠল চ্যাপ্টা হয়ে থাকা পাইপ। তোড়ে তরল পদার্থ বেরোনোর আওয়াজ শুনতে পাচ্ছে তিন গোয়েন্দা। কি করে পারছে শয়তানটা? মুসা বলল, এরকম নিষ্ঠুরতা করতে। তাই তো, সুর মেলালো রবিন। এভাবে নষ্ট করে দিচ্ছে গাছপালা, জন্তু জানোয়ার, চিরকালের জন্য ধ্বংস করে দিচ্ছে এলাকাটা। যতখানি করার করে ফেলেছে, কিশোর বলল। তবে আজই রুখতে হবে ওকে, আর বেশি যাতে করতে না পারে। তরল বর্জ্য ফেলে এসে সরে এলো ট্যাঙ্কারটা, আরেকটাকে জায়গা করে দিল। হোস পাইপের সাহায্যে গ্যালন গ্যালন মারাত্মক বিষাক্ত রাসায়নিক পদার্থ ঢালতে শুরু করলো ওটাও। দূরে দাঁড়িয়ে দেখছে ব্যানার, আদেশ নির্দেশ দিচ্ছে। তবে বেশি কিছু বলতে হচ্ছে না। কি করতে হবে ড্রাইভারদের জানাই আছে, অনেক দিন থেকেই করে আসছে বোধহয় এই কাজ, অভিজ্ঞ। এক এক করে 5টা ট্যাঙ্কারই বর্জ্য ঢালা শেষ করলো। ইঞ্জিন বন্ধ করে দিয়ে এসে ব্যানারকে ঘিরে দাঁড়ালো ড্রাইভাররা। একসঙ্গে 5টা ইঞ্জিনের গর্জন বন্ধ হয়ে যাওয়ায় বড় বেশি নীরব মনে হলো এলাকাটাকে। প্রত্যেকটা কথা স্পষ্ট কানে আসছে তিন গোয়েন্দার। ব্যানার বলছেন, ওস্তাদ হয়ে গেছো তোমরা, একটুও ভুল হয় না। পকেট থেকে নোটের মোটা একটা বান্ডিল বের করে তার থেকে কয়েকটা গুনে নিয়ে এক ড্রাইভারকে দিলেন, তারপর আর একজনকে। যাক, এবারকার মতো ভালোই ভালোই শেষ হলো। ওই ছেলেগুলো চিন্তায় ফেলে দিয়েছিল, কোত্থেকে যেন এসে হাজির হয়েছে। বস, বাধা দিয়ে বলল এক ড্রাইভার। স্থির দৃষ্টিতে তার দিকে এক মুহূর্ত তাকিয়ে রইলেন ব্যানার। কিছু বলবে? বদলে গেছে কণ্ঠস্বর, হাসি হাসি ভাব দূর হয়ে গেছে, বরফের মতো শীতল এখন, খসখসে। উসখুস করছে ড্রাইভার, মাথা চুলকালো। না, তেমন কিছু না, কিন্তু বেড়াটা। কি হয়েছে বেড়ার? কাল রাতেও ঠিক ছিল, আজ দেখলাম উল্টো। নাকি কাল রাতেই লাগানোর সময়? না,
কাল রাতে আমি নিজের হাতে লাগিয়েছি। তুমি ঠিক দেখেছো তো? মাথা ঝাঁকালো ড্রাইভার। কার কাজ আন্দাজ করতে পারছি। বুটের মচমচ শব্দ তুলে জিপের কাছে গিয়ে দাঁড়ালেন ব্যানার। একটা ছোট ওয়্যারলেস সেট বের করে সুইচ টিপলেন। মুখের কাছে এনে জোরে জোরে বললেন, শেরিফ, শেরিফ, হ্যারি ব্যানার বলছি। শেরিফের অফিস থেকে বলছি। জবাব এলো। বলুন। কে? রিড স্যার, ডেপুটি রিড বান। তোমার বসকে দাও। বস ঘুমোচ্ছে স্যার। ওকে জাগাও। ধৈর্য হারাচ্ছেন ব্যানার। সম্ভব নয় স্যার, স্বাভাবিক ঘুম নয়। মানে ইচ্ছে করে ঘুমাননি, ওষুধ টষুধ কিছু খাইয়ে ঘুম পাড়ানো হয়েছে। নিজেই রয়ে গিয়েছিলেন ডিউটিতে। সকাল সকাল বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন আমাদের। আমি একটা জিনিস ফেলে গিয়েছিলাম, সেটা নিতে এসে দেখি এই অবস্থা। ছেলেগুলো? দেখি স্যার, ধরুন। তিন গোয়েন্দার মনে হলো দীর্ঘ এক যুগ পর ফিরে এলো ডেপুটি। উত্তেজিত কণ্ঠে জানালো, ওরা তো নেই স্যার। জিপের গায়ে কিল মারলেন ব্যানার। নিজেকে সামলালেন অনেক কষ্টে। রিড, যা বলি মন দিয়ে শোনো। বলুন স্যার। যা বলবো প্রত্যেকটা শব্দ মনে রাখতে হবে, অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তুমি একা না পারলে তোমার কলিগকে ডেকে নিয়ে এসো। আপনি বলুন স্যার, আমি পারবো। ডেপুটির কণ্ঠের অস্বস্তি যন্ত্রের স্পিকারেও ফুটল, বোঝা গেল স্পষ্ট। প্রথমে টম ডেনভার, মেলব্রোন আর নীল হ্যামারের সঙ্গে যোগাযোগ করবে। ওদের বলবে 20 মিনিটের মধ্যে যেন আমার রাঞ্চে আমার সাথে দেখা করে। তারপর একটা পসির ব্যবস্থা করো। আসল পসি। আগের দিনে শেরিফরা যেভাবে আসামি খুঁজে বের করতো ওরকম। নেতৃত্ব তুমি দেবে দলের। এদিকটার পুরো এলাকা চষে ফেলবে। যেভাবে পারো খুঁজে বের করো ছেলে তিনটাকে। ওদেরকে নিয়ে এসো আমার কাছে, বুঝেছ? যাও, কাজ শুরু করো। এখনই সরে যাওয়া দরকার আমাদের, মুসা বলল। আজ রাতের মধ্যেই যাবো তো, কিন্তু কোথায়? বলল রবিন। এই এলাকা ওদের বাড়ি, আর আমরা এই জায়গার কিছুই চিনি না। ধরে ফেলবে। তাছাড়া ব্যানারের আছে কুত্তার দল, লেলিয়ে দিলেই মরেছি। তা ঠিক, কিশোর বলল। কিন্তু তাই বলে কি চুপ করে বসে থাকবো? লটনের যাওয়ার চেষ্টা তো করতে পারি। লটন অনেক দূর। আবার গর্জে উঠল গাড়িগুলোর ইঞ্জিন। আগের মতোই জিপটা চলল আগে আগে, পিছনে ট্যাঙ্কারের মিছিল। দূরে মিলিয়ে গেল ইঞ্জিনের শব্দ। পার্কে এখন স্তব্ধ নীরবতা। আশেপাশে কোনো জন্তু জানোয়ার নেই, কেউ ডাকছে না। ভয়ে পালিয়েছে সব। শুধু একা বসে আছে তিন গোয়েন্দা। এভাবে বসে থেকে কি হবে? মুসা বলল, কিছু একটা করা দরকার। লটনে যাওয়ার চেষ্টা করি, কিশোর বলল। পারবো বলে মনে হয় না, তবুও দেখি। রাস্তা দিয়ে যাওয়া যাবে না, বেরোলেই ধরে ফেলবে। না, তা যাবে না। একটাই পথ আছে, পাহাড় ডিঙানো। অন্ধকারে বনের ভেতর দিয়ে এগিয়ে চলল ওরা। টর্চ জ্বালার সাহস হচ্ছে না। পায়ের নিচে শুকনো ডাল পড়ে মট করে ভাঙছে। চমকে চমকে উঠছে ওরা। পিছনে পড়ল বিষাক্ত দুর্গন্ধ। পাইন বনের নেশা ধরানোর সুগন্ধ পাওয়া যাচ্ছে আবার। মুসা চলেছে আগে আগে, নীরবে হাঁটছে। শক্তি খরচ হওয়ার ভয়ে কথাও বলছে না। কিছুক্ষণ এক নাগাড়ে চলার পর বিশ্রাম নেওয়ার জন্য থামলো। একটা গাছে হেলান দিল কিশোর। ঘামে ভিজে গেছে শার্ট। কেঁপে উঠল তার পাশে দাঁড়ানো রবিন। দলবল নিয়ে নিশ্চয় এতক্ষণে চলে এসেছে ব্যানার। আমাদেরকে খুঁজছে বোধ হয়। একজন একজন করে আলাদাভাবে এলে কাবু করার চেষ্টা করতে পারতাম। জোরে নিঃশ্বাস ফেললো মুসা। কিন্তু তা ওরা করবে বলে মনে হয় না। কোনো ঝুঁকি নেবে না ব্যানার। ইঞ্জিনের শব্দ কানে আসতে থেমে গেল ওরা। বায়ে গাছের ফাঁকে আলো দেখা গেল। হামাগুড়ি দিয়ে এগুলো তিনজনে দেখার জন্য। উঁচু জায়গায় রয়েছে ওরা। 50 গজ নিচে দুটো গাড়ি, একটা জিপ আর একটা কার। আঁকা বাঁকা কাঁচা সড়ক ধরে ঝাঁকুনি খেতে খেতে আসছে। একটা টিলার বাঁকে হারিয়ে গেল টেল লাইট। কিশোর বলল, ব্যানার আর ব্রোন। গাড়ির উপরে যন্ত্রটা দেখেছ? রবিন বলল। মাথা ঝাঁকালো কিশোর। দেখেছি। মাইক্রোওয়েভ ডিশের মতো লাগলো। প্যারাবোলিক মাইক্রোফোন, সাংঘাতিক সেন্সিটিভ, শক্তিশালী। শিকার খুঁজে বের করতে এর জুড়ি নেই। চলো আরো দূরে সরে যাই।
বনের ভেতর দিয়ে চলেছে ওরা। ঘন ঝোপঝাড়, মুখে বাড়ি মারছে পাতা, হাতে মুখে গলায় চাবুকের মতো আঘাত হানছে সরু ডাল। শব্দ না করার অনেক চেষ্টা করছে ওরা, কিন্তু পারছে না। ডাল ছড়ার সাত সাত আওয়াজ হয়েই যাচ্ছে। কখনো পা জড়িয়ে ধরে টানছে কাঁটালতা। ছাড়াতে অসুবিধা তো হচ্ছেই, সময়ও নষ্ট হচ্ছে। পাতলা হয়ে এলো বন, সরু একটা পায়ে চলা পথ পেয়ে গেল। গতি কিছুটা বাড়াতে পারলো। অনেক দূর এসে কিছু নিশ্চিন্ত হয়ে গতি কমালো ওরা। যাক, কিছুক্ষণের জন্য অন্তত নিরাপদ। কিন্তু শিগগিরই ভুল বুঝতে পারলো। যে পথ দিয়েই যায় মনে হয় ঘুরে ঘুরে সামনে দিয়ে চলে আসে ব্যানার কিংবা ব্রোন। যেদিকেই ঘুরুক না কেন, একটু পরেই পাশে কিংবা সামনে শুনতে পাই ইঞ্জিনের শব্দ। এই এক জায়গায় ঘুরে মরছি না তো আমরা? মুসার জিজ্ঞাসা। না, ওরা আমাদেরকে ঘিরে চক্কর মারছে, জবাব দিল কিশোর। হাঁটতে হাঁটতে বনের বাইরে বেরিয়ে এলো তিনজনে। সামনে খানিকটা খোলা সমতল জায়গা, তারপরে শুরু হয়েছে পাহাড়। দৌড় দিলেই পেরোতে পারে খোলা জায়গাটা, কিন্তু ওই সময় যদি এসে পড়ে শত্রুরা। তাই অপেক্ষা করতে লাগলো। কয়েক মিনিট পরে দেখা গেল একটা গাড়ি চলে গেল দূর দিয়ে। বোঝা গেল পার্কের চারপাশে টহল দিচ্ছে দুটো গাড়ি। নিশ্চয়ই বনের ভিতর ছড়িয়ে পড়ে খুঁজছে আর অনেক লোক মিলে। গাড়িটা সরে যেতেই দৌড় দিল তিনজনে। এক ছুটে খোলা জায়গা পেরিয়ে চলে এলো পর্বতের গোড়ায়। একটা মুহূর্ত নষ্ট করলো না, উঠতে শুরু করলো ঢাল বেয়ে। ঢালটা সব জায়গায় একরকম নয়, কোথাও বেশি খাড়া, কোথাও অপেক্ষাকৃত ঢালু। পাথরের ছড়াছড়ি, পায়ের নিচে পড়লেই পিছলে যায়। উঠেই চলল ওরা। ব্যথা হয়ে গেল পা আর পিঠ, পরিশ্রমে হাঁপাচ্ছে, গলা শুকিয়ে কাঠ, তবু থামলো না। অবশেষে উঠে এলো এমন একটা জায়গায় পসিরা দেখার আগেই, যেখান থেকে পসিদের দেখতে পাবে ওরা। চাঁদ এখন মাঝ আকাশে, উজ্জ্বল জ্যোৎস্নায় আশেপাশের বহুদূর চোখে পড়ে। কয়েকশো ফুট উপরের একটা মালভূমিতে রয়েছে ওরা। এই শুয়ে একটু হাত পা ছড়িয়ে নিলে কেমন হয়? কিশোর প্রস্তাব দিল। আমিও সে কথাই ভাবছিলাম, রবিন বলল। আর পারছি না। মুসা কিছু বলল না। শক্ত পাথরের ওপরই চিত হয়ে শুয়ে পড়ল তিনজনে। বাতাস ঠান্ডা, আগুন নেই যে শরীর গরম করবে, কিন্তু এত বেশি ক্লান্ত শীতের পরোয়াই করল না। চোখ মুদে বিশ্রাম নিতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়ল বুঝতেই পারল না। আগে ঘুম ভাঙল মুসার। শান্ত সকাল, মালভূমিতে সাধারণত যেরকম হয়, যেন নিথর হয়ে আছে প্রকৃতি। বাতাস স্তব্ধ, কাছেই কোনোখানে টুই টুই করে ডাকছে কি এক নাম জানা জানা ছোট পাখি। পূর্ব দিগন্তে উকি দিচ্ছে রঙিন সূর্য। সোনালি বর্ষার মতো ছুটে আসছে অগণিত আলোক রশ্মি। কিশোর ঘুমিয়ে আছে, রবিনও। থাক, ডাকলো না মুসা। চেয়ে চেয়ে দেখছে অপরূপ প্রকৃতি। এই জিনিসই তো দেখতে এসেছিল ওরা, কারো বাড়া ভাতে ছাই দিতে আসেনি। ইস, ওদের সমস্ত মজা নষ্ট করে ছাড়লো ওই ব্যানার। হালকা বাতাস বইতে শুরু করলো। মুখে মোলায়েম পরশ লাগতেই চোখ মেলল কিশোর। ধর্মরিয়া উঠে বসলো। হায় হায়, সকাল হয়ে গেছে, টের তো পাইনি। রবিনও উঠল, আড়মোড়া ভেঙে বলল, এখন কি রওনা হব? খাবার নেই, পানি নেই, ঘুমিয়ে শরীর ঝরঝরে হয়েছে, তবে খাবার ছাড়া বেশিক্ষণ শক্তি পাবো না। কিশোর জবাব দিল। এই পর্বতই পেরোতে পারবো না আমরা, লটনে যাওয়া তো দূরের কথা, রোদের তেজও বেড়ে যাবে একটু পরেই। যতটা পারি চেষ্টা তো করতেই হবে, মুসা বলল। ব্যানার কি করছে বলো তো? এতক্ষণে তো এসে পড়ার কথা। পাহাড় পেরিয়ে ও পাশে যেতে পারবো না, মাথা নাড়ল কিশোর। তার চেয়ে আর এক কাজ করা যাক, পর্বতের উপর দিয়ে যতটা পারি সরে যাই, পার্কের কাছ থেকে দূরে যাই, তারপর নেমে চলে যাবো অ্যাক্স ব্লেডে। কোনো রকম একটা গাড়ি জোগাড় করে। হ্যাঁ, এই বুদ্ধিটা মন্দ না, চলো। মালভূমি থেকে নেমে একটা পায়ে চলা পথ আবিষ্কার করলো ওরা। তার মানে লোকে এখানেও আসে। সেটা ধরে এগিয়ে চলল। পথ কোথাও সরু, কোথাও চওড়া, কোথাও গেছে ঢালের উপর দিয়ে, কোথাও খাড়ায়। ভীষণ বিপজ্জনক,
পা ফসকালেই কয়েকশো ফুট নিচে ভর্তা হয়ে যাবে। সামনে হঠাৎ করেই শেষ হয়ে গেল পথ। ভূমিকম্পে পাথরের ধস নেমেছিল বোধহয়। পাহাড়ের গায়ে মস্ত এক ফাটল, প্রায় 500 ফুট গভীর। আর এগোনোর উপায় নেই। নামতে হলে এখানে এই ফাটলের ধার ঘেঁষেই নামতে হবে। পর্বতের গোড়ায় গাছপালা নেই, পাথর আর ধুধু বালি। নামতে শুরু করলো ওরা। এই সময় কানে এলো বিচিত্র হুপ 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 শব্দ। ঝট করে একসঙ্গে মুখ তুলল তিনজনে। আকাশের দিকে তাকালো। কপ্টার! বিড়বিড় করলো কিশোর। বাড়ছে শব্দটা। পাহাড়ের ওপাশ থেকে উড়ে এলো হেলিকপ্টার। এসেই দেখে ফেললো। সোজা ছুটে এলো ওদের দিকে। মাথার উপরে এসে নামতে শুরু করলো। রোটর ব্লেডের প্রচন্ড বাতাস ঝাপটা দিয়ে ঢেকে ফেলে দেবে যেন। চারপাশে ধুলোর ঘূর্ণি। কাত হয়ে পাহাড়ের গায়ে ঠেস দিয়ে কোনো মতে খাড়া রইল ওরা। হেলিকপ্টারের পেটে বড় বড় অক্ষরে লেখা রয়েছে পুলিশ। সম্মোহিতের মতো ওটার দিকে তাকিয়ে আছে 3 গোয়েন্দা। নড়ার কথা ভুলে গেছে যেন। ক্ষমতাই বুঝি হারিয়ে ফেলেছে। আতঙ্কিত চোখে মোসা দেখল কপ্টারের দরজা খুলছে। একজন মানুষ দেখা গেল, হাতে পিস্তল। জলদি বলেই বসে পড়ল কিশোর। পিছলে নামলো কয়েক ফুট। বড় একটা পাথরের চাঙড় লক্ষ্য। সরাত করে নেমে চলে এলো ওটার কাছে। প্রায় ঝাঁপ দিয়ে গিয়ে আড়ালে লুকালো। পরক্ষণেই পাশে এসে পড়ল মুসা, আর তার পরপরই রবিন। রোটরের শব্দ ছাপিয়ে টাস করে উঠল পিস্তল। ধাক্কা দিয়ে রবিনকে এক পাশে সরিয়ে দিল মুসা। ঠিক মুসার মুখের কাছে পাথরের চলটা উঠে গেল গুলি লেগে। আবার গুলির শব্দ হলো। আরেকটা বুলেট এসে লাগলো কিশোরের পায়ের কাছে। আরেকবার শব্দ, এবার অন্যরকম। উপরের দিকে তাকিয়ে দেখলো ওরা লাল মেঘের মতো ছড়িয়ে পড়ছে কি যেন। ফ্লেয়ার! কিশোর বলল, আমাদের এখানে আটকে রেখে ফ্লেয়ার ছুড়ছে। ব্যানারকে জানাচ্ছে আমাদের পেয়ে গেছে। দাঁড়াতে গেল মুসা। সঙ্গে সঙ্গে গুলি হলো। ফুটখানেক দূরে পাথরের চলটা উঠল আবার। বসে পড়তে বাধ্য হলো সে। যেতে পারবে না। পাথরের পাশ দিয়ে মুখ বের করে নিচে তাকালো রবিন। বলল, আমাদের ছোটাছুটি খতম, ওই দেখো। আর এক পাশ দিয়ে মুখ বের করে মুসাও দেখল পর্বতের গোড়ার কাছে ছুটে আসছে কুকুরগুলো। পিছনে ব্যানার। ইতিমধ্যেই ঢাল বেয়ে উঠতে শুরু করেছে ব্রোন আর জেনভার। যেন বিশাল এক ফড়িংয়ের মতো ঝুলে রয়েছে কপ্টারটা। যাচ্ছে না। ওরা ওঠার চেষ্টা করলেই গুলি চালাচ্ছে। বোঝা গেল মারতে চায় না, আটকে রেখেছে। পিছন থেকে গড়িয়ে নেমে এলো অনেকগুলো পাথর। ফিরে তাকালো মুসা। অন্য পাশ দিয়ে উপরে উঠে নেমে আসছে একজন মানুষ। তার পায়ে লেগে পাথরগুলো পড়েছে। নীল হ্যামার। কি আর দৌড়াচ্ছ না কেন? কাছে এসে বিজয়ের হাসি হাসলো হ্যামার। হাতের দড়ি টানা চালো সপাং করে। আর এক হাতে বালি ঝাড়লো শার্ট আর প্যান্টের। ওঠো, মিস্টার ব্যানার অস্থির হয়ে আছেন। এত সহজে ধরা দেব? কিশোরের দিকে তাকালো মুসা। কিশোর জবাব দেওয়ার আগেই হ্যামার বলে উঠল, পালানোর চেষ্টা তো অনেকেই করলে, পারলে? আর কিছু করতে যেও না। অকারণে পাহাড় থেকে পড়ে ঘাড় ভাঙবে। তার চেয়ে শান্ত ছেলের মতো চলো। মিস্টার ব্যানার শুধু কয়েকটা কথা বলেই ছেড়ে দেবেন। নোংরা দাঁত বের করে হাসলো সে। মাথা নেড়ে নিচে নামার ইঙ্গিত করল। আর কিছু করার নেই। বাধ্য ছেলের মতো উঠে দাঁড়ালো তিনজনে। নামতে শুরু করলো। ওদেরকে নিয়ে পর্বতের গোড়ায় নেমে এলো হ্যামার, ব্রোন আর ডেনভার। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন ব্যানার। পায়ের কাছে শাড়ি দিয়ে বসেছে কুকুরগুলো। জিভ বের করে হাঁপাচ্ছে। চোখ গরম করে দেখছে বন্দীদের। হুকুম পেলেই ছিঁড়ে টুকরো টুকরো করার জন্য ঝাঁপিয়ে পড়বে। ধরা তো পড়ল, বলল ব্রোন। কি করা, হাজতে ভরবে? ব্রোনের কথার জবাব দিলেন না ব্যানার। তাকালেন না তার দিকে। এমন ভাব করছেন যেন আশেপাশে আর কারো অস্তিত্বই নেই, শুধু তিনি নিজে আর 3 গোয়েন্দা ছাড়া। শান্ত কণ্ঠে বললেন, যখন কিছুই জানতে না তখনই ভাবিয়ে তুলেছিলে, আর এখন তো সবকিছু জেনেই গেছো। কি জানি? এমন ভাব করলো কিশোর যেন কিচ্ছু জানে না।
গাদার কথা জানো, ওখানে তোমাদের পায়ের ছাপ পেয়েছি, আরো অনেক চিহ্ন। আস্তে মাথা নাড়লেন ব্যানার। হঠাৎ হ্যামার আর ডেনভারকে আদেশ দিলেন, নিয়ে এসো ওদের। বললে গেছে কণ্ঠস্বর, কঠোর খসখসে। কিশোরের পিঠে ধাক্কা মারল হ্যামার। আগে বাড়ার নির্দেশ। 1 মিনিট। ব্রন হাত তুলল। তুমি বলেছিলে ওদেরকে ধরে শেরিফের হাতে তুলে দেবে। দেখো মেল, কাঁধের উপর দিয়ে ঘুরে তাকালেন ব্যানার। এমনিতেই আমি অনেক ঝামেলায় আছি, আর বাড়িও না। তরুণ রানসারের মুখোমুখি হলেন। বুঝতে পারছো না? ওদেরকে যেতে দিতে পারি না আমরা। দিলে গিয়ে বলে দেবে গাদার কথা। পার্কে বর্জ্য ফেলছি, সে কথা লটনের পুলিশ জানলে কি হবে ভেবে দেখো। কোনো উপায় নেই মেল, কোনো উপায় নেই। ওদের নিজেদের দোষেই ওদেরকে মরতে হচ্ছে। হ্যারি, ঠান্ডা মাথায় খুন করার কথা বলছো? জ্বলন্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে হ্যামার, ডেনভার ও ব্যানার, যেন সেই ওদের শত্রু। না করলে 14 বছর গিয়ে নরকবাস করে আসতে হবে আমাদের। অতদিন জেলে কাটানোর কথা ভাবতেই পারছি না আমি। ব্যানারের কণ্ঠ শান্ত, কিন্তু দাঁড়ানোর ভঙ্গিতে হুমকির লক্ষণ স্পষ্ট। দরকার হলে ব্রনকেও ছাড়া হবে না, সে কথাই বুঝিয়ে দিতে চাইছেন। পিছিয়ে এসে পায়চারি শুরু করলো ব্রন। ভয়ে ভয়ে বলল, উপায় নিশ্চয়ই আছে। এক কাজ করলেই হয়, কিছু টাকা দিয়ে দাও ওদের, মুখ বন্ধ হয়ে যাবে। টাকা কে না ভালোবাসে, হ্যাঁ? বুনো অঞ্চল, ওদেরকে ধরেছে এমন 4 জন মানুষ যারা আইনের পরোয়া করে না। নিজের স্বার্থহানি ঘটার উপক্রম দেখলে খুন করতেও পিছু পা নয়। পায়চারি থামিয়েছে ব্রন। তার পাশে এসে দাঁড়ালো ডেনভার। চোখের সানগ্লাস খুলে হাতে নিল। চশমা চোখে না থাকলে কিছুটা যেন ক্লান্ত দেখায় তাকে। মিস্টার ব্যানার, এই 3টের জন্য বিন্দুমাত্র দরদ নেই আমার, কিন্তু মানুষের খুনেও হাত রাঙাতে চাই না আমি। নীল হ্যামারের দিকে তাকালেন ব্যানার। তুমি? আপনি যা করতে বলবেন মিস্টার ব্যানার, আমি তাই করব। আরেক দিকে তাকিয়ে বলল কাউবয়, গলায় জোর নেই। কয়েক সেকেন্ড নীরবে ভাবল ব্যানার। ওকে। হেসে মাথা নাড়লেন অবশেষে। ঢিল করে দিলেন কাঁধ। অন্য ব্যবস্থাই করতে হবে। ব্রোনও স্বস্তির নিঃশ্বাস ফেলল। গুড। স্বস্তি বোধ করলো আরো 4 জন, কিশোর, মুসা, রবিন ও ডেনভার। তবে ছেলেগুলোকে এখনই ছাড়া যাবে না, ব্যানার বললেন। আজ রাতে শেষ ডেলিভারিটা হয়ে যাক, তারপর। ততক্ষণ আমার বেসমেন্টে আটকে রাখবো ওদের। কালকে দেখব কি করা যায়। 3 গোয়েন্দাকে ব্রোনের গাড়িতে তোলা হলো। ব্যানারের সঙ্গে জিপে উঠল হ্যামার। গাড়ির পিছনে একটা স্যাডলে বসলো ডেনভার, যাতে কিশোরদের উপর চোখ রাখতে পারে। হাতে একটা রেঞ্জ। 3 গোয়েন্দার প্রতি ওটা নীরব হুমকি। অনেকক্ষণ কেউ কিছু বলল না। অবশেষে ব্রোন বলল, এই চুপ করে আছো কেন? কি বলবো? ভুরু নাচালো মুসা। মাফ চাও। বলো শহর থেকে চলে না গিয়ে ভুল করেছিলে। বলো এবার ছেড়ে দিলে আর 1 মুহূর্ত দেরি করবে না, কাউকে কিচ্ছু বলবে না। বলো যে আমি তোমাদের প্রাণ বাঁচিয়েছি এবং এজন্য তোমরা আমার কাছে কৃতজ্ঞ। তার চেয়ে আপনি বলুন তো, কিশোর বলল, এই সুন্দর জায়গাটা নষ্ট করছেন কোন প্রাণে? এভাবে লক্ষ লক্ষ গ্যালন বিষ ঢেলে বাপদাদার জায়গা নষ্ট করতে একটুও কষ্ট হয় না আপনার? চুপ! চেঁচিয়ে উঠল ব্রোন। আর চোখে ডেনভারের দিকে তাকালো। আবার নীরবতা। ব্যানারের ড্রাইভওয়েতে ঢুকে গাড়ি থামালো ব্রোন। পিছনে থামলো জিপটা। 3 গোয়েন্দাকে নামানো হলো। এই সময় বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন একজন মহিলা। আফটারনুন মিসেস ব্যানার, ডেনভার বলল। ছোটখাটো শরীর মিসেস ব্যানারের, ধূসর কোকড়া চুল, উজ্জ্বল রঙের এক ছাপা পোশাক পরেছেন, বড় বড় ফুল, পায়ে সাদা মোজা আর স্লিপার। ছেলেদের দিকে তাকিয়ে হাসলেন। মহিলা কি জানেন যে তার স্বামী কি করছে? ভাবছে কিশোর। না বোধহয়, চোখ দেখে তো কিছু মনে হচ্ছে না। ওদেরকে বেসমেন্টে আটকে রাখার জন্য কি কোনো কৈফিয়ত দেবে ব্যানার? আশার আলো ঝিলিক দিল তার মনে। মহিলা ওদেরকে হয়তো পালাতে সাহায্য করবেন। খিদে লেগেছে? স্বামীকে জিজ্ঞেস করলেন মহিলা। লেগেছে, কিন্তু পরে খাবো, আগে কাজ শেষ করি। আমাকে কিছু করতে হবে? না, বেসমেন্টে 3টাকে আটকে রাখবো।
হ্যাঁ, সেখানেই ভালো হবে। বেঁধে ফেলে রাখলে পালাতে পারবে না, চেঁচালেও কেউ শুনতে পাবে না। দমে গেল কিশোর। তাকে নিরাশ করলেন মহিলা। যা করার ওদের নিজেদেরই করতে হবে, বাইরের কারো সাহায্যের কোনো আশা নেই। বেসমেন্টে নিয়ে আসা হলো কিশোরদেরকে। দ্রুত ঘরটায় চোখ বোলালো ওরা। দুর্বল জায়গা কোথায় যেখান দিয়ে বেরোনো যেতে পারে? কংক্রিটের মেঝে, শক্ত কাঠের দেয়াল। ঘরটা বেশ বড়, কয়েক ভাগে বিভক্ত। এক ভাগে রয়েছে ব্যানারের অফিস, বোধহয় গোপন অফিস। একটা ডেস্ক, টেলিফোন সেট, আর কয়েকটা ফাইলিং ক্যাবিনেট। আর একটা অংশকে স্টোর হিসেবে ব্যবহার করা হয়। গাদাগাদি করে ফেলে রাখা হয়েছে পুরনো ভাঙা আসবাবপত্র। ওগুলোর ভিতর থেকে উঁচু পিঠওয়ালা ও কাঠের ভারী 3টে চেয়ার বের করে টেনে আনলেন ব্যানার। 3 গোয়েন্দাকে বসিয়ে দড়ি দিয়ে শক্ত করে বাঁধলেন চেয়ারের সঙ্গে। ডেনভার আর হ্যামার সাহায্য করলো তাকে। ব্রোন পায়চারি করছে। বরফ দেয়া 4 কাপ ঠান্ডা চা নিয়ে এলেন মিসেস ব্যানার। 3টে কাপে পাইপ। একটা কাপ স্বামীকে দিয়ে অন্য 3টে রাখলেন 3 গোয়েন্দার সামনে। ওদের হাত বাঁধা, পাইপ মুখে লাগিয়ে দিতে হলো। পিপাসায় গলা শুকিয়ে গেছে, বুকের ভিতরটা যেন মরুভূমি। সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করলো মূসা। কিশোর আর রবিনও তাই করলো। কাল তাহলে ব্যবস্থা হচ্ছে? ব্যানারের দিকে চেয়ে বলল ব্রোন। হ্যাঁ, কাল সকালে এখানে চলে এসো। দুপদাপ করে সিঁড়ি বেয়ে উঠে গেল হ্যামার আর ডেনভার। পিছনে গেল ব্রোন। যাবার ভঙ্গি ও বারবার ফিরে দেখানো দেখেই বোঝা গেল ও নিশ্চিন্ত হতে পারছে না, ব্যানারের উপর বিশ্বাস রাখতে পারছে না। ওরা চলে যাওয়ার পরপরই হাসি মুছে গেল মিসেস ব্যানারের মুখ থেকে। তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করলেন, ওদেরকে এখানে এনে ঝামেলা বাড়ানোর দরকারটা কি ছিল, হ্যারি? কাজ সেরে ফেলতে ব্রোন আর ডেনভার বাধা দিচ্ছিল। মোচড় দিয়ে উঠল কিশোরের পেট। তাড়াতাড়ি টেনে 2 ঢোক চা গিলল। আজকালকার ছেলে ছোকরাদেরকে নিয়ে এই এক বিপদ। মাথা নাড়লেন মিসেস ব্যানার। শুরুটা করে কিন্তু শেষ করতে পারে না। যা করার আমাকেই করতে হবে মনে হচ্ছে। হ্যামারকেও বিশ্বাস নেই, ব্ল্যাকমেল শুরু করবে শেষে। প্রচন্ড ধাক্কা খেল 3 গোয়েন্দা। আমাদেরকে খুন করে সামাল দিতে পারবেন না, চেঁচিয়ে উঠল মূসা। লোকে জেনে যাবেই। ওদের কথায় কান না দিয়ে স্বামীকে জিজ্ঞেস করলেন মিসেস, কখন করবে? আজ রাতেই। পাহাড়ের উপর নিয়ে গিয়ে ছেড়ে ফেলে দেবো। কাল সকালে ব্রোনকে বলবো রাতে পালিয়েছে ওরা। আবার খোঁজা শুরু হবে। গিয়ে পাবে ভাঙাচোরা লাশ। ভাববে পাহাড় থেকে পিছলে পড়ে মরেছে। অমন কত লোকই তো মরে। মনে হচ্ছে আপনি এসব ব্যাপারে বেশ হাত পাকিয়েছেন, কিশোর বলল। রবার্ট গার্ডনারকেও কি আপনিই ঠেলে ফেলেছিলেন? শুরু হয়ে এলো ব্যানারের চোখের পাতা। কথাটা বলে আরো বেশি বোকামি করলে তুমি ছেলে। সেদিন রাতে পার্কে পিকনিক খাওয়ার পরপরই ভেগে যাওয়া উচিত ছিল তোমাদের। তা না করে তোমরা রবার্টের মতোই খুঁতখুত শুরু করলে, খোঁজ খবর নিলে। ভুল করেছ। তোমাদেরকেও তার মতোই মরতে হচ্ছে। সরি। তার স্বামীকে কে খুন করেছে মিসেস গার্ডনার জানেন, আমাদের কথাও জানবেন। এসব করে আপনি বাঁচতে পারবেন না মিস্টার ব্যানার। খুব পারবো, হাসলেন ব্যানার। এ শহরে আমার চুলের ডগাও ছুতে পারবে না কেউ। করলে কি পরিণতি হবে জানি সবাই। আঙুল মটকালেন তিনি। সবাই নীল হ্যামার নয়, রবার্ট গার্ডনার এখনো 2-1 জন আছেন, মূসা বলল। হ্যাঁ, তা থাকতে পারে, অস্বীকার করছি না। ওরা কুচুটাও করতে পারবে না আমার। রবার্ট ভেবেছিল তার একটা ক্যাফে আছে, আমার কাছে কোনো বন্ধক নেই। সুযোগ পেলেই মোটর সাইকেল নিয়ে ঘুরত। মোলায়েম হাসি হাসলেন ব্যানার, কিন্তু জানতো না মোটর সাইকেল জিনিসটা খুবই বিপজ্জনক, অনেক অজায়গায় নিয়ে যায়। মানে? কিশোরের প্রশ্ন। ঘুরতে ঘুরতে গিয়ে আমার গাদা আবিষ্কার করে ফেলেছিল। মাটিতে চাকার দাগ দেখেছি আমি। কথা এখানেই শেষ করে সিঁড়ির দিকে এগোলেন ব্যানার। পিছনে গেলেন তার স্ত্রী। সিঁড়ির মাথায় উঠে আলো নিভিয়ে বেরিয়ে গেলেন। বাইরে থেকে বন্ধ করে দিলেন দরজা। জানালা নেই, বেসমেন্টে গাঢ় অন্ধকার। পরস্পরকে দেখতে পাচ্ছে না 3 গোয়েন্দা। ঘরের কিছুই চোখে পড়ছে না, হাতে পায়ে বাঁধা দড়িও নয়। কি করা যায়? নিচু কণ্ঠে জিজ্ঞেস করলো মূসা। চেয়ারগুলো কাছাকাছি আনা যায় কিনা দেখি, জবাব দিল কিশোর। নাও শুরু করো। রবিন, তুমিও।
বসে থেকেই সামনে পেছনে চেয়ার ঝাঁকাতে শুরু করলো তিনজনে। কিন্তু ভারী ওক কাঠের চেয়ার, আর এমনভাবে বেঁধেছে ওদের, নড়ানো কঠিন হলো। প্রায় 1 ঘন্টা চেষ্টার পর কয়েক ইঞ্চি কাছাকাছি হতে পারলো ওরা। অন্ধকার ওদের বড় শত্রু এখন। না, পারবো না, হাল ছেড়ে দিল রবিন। পারতেই হবে, কিশোর বলল, নইলে মরবো। আবার শুরু হলো চেষ্টা। অমানসিক পরিশ্রম করে মোসা আর রবিন অনেকটাই কাছাকাছি হলো। 2 চেয়ারের মাঝে এখন মাত্র কয়েক ইঞ্চি ফাঁক। আরো কাছে আসতে হবে, নইলে একজন আর একজনের বাঁধনের গিট নাগাল পাবে না। ঠিক এই সময় আলো জ্বলল। বরফের মতো জমে গেল তিনজনে। নিশ্চয়ই ব্যানার আসছেন। এসে দেখে ফেললে এত কষ্ট বৃথা যাবে। কার্পেট বিছানো সিঁড়িতে পদশব্দ, ধীরে ধীরে নামছে। দম বন্ধ করে রেখেছে মোসা। স্লিপার আর মোজা চোখে পড়ল। শূন্য দৃষ্টিতে ওদের দিকে তাকালেন মিসেস ব্যানার। বললেন, না না, তোমাদের ভরসার কিছু নেই, ছাড়াতে আসেনি তোমাদের। ফ্রিজের দিকে এগোলেন তিনি। রান্নার জন্য মাংস বের করে নিয়ে চলে গেলেন। রবিন আর মোসা দুজনের চেয়ার যে কাছাকাছি হয়ে গেছে খেয়াল করেননি। কপাল ভালো ওদের। আরো একটা কাজ করে গেলেন, ওদের সহায় হলো সেটা। আলোটা জেলে রেখে গেলেন, বোধহয় নেভাতে মনে নেই। আঙুল টান টান করে রবিনের বাঁধন ছোঁয়ার চেষ্টা চালালো মোসা। ছুতে পারল না, আর পারলেও লাভ নেই। এক হাতে খুলতে পারবে না, 2 হাত লাগবে। কিশোর বলল, আমার পকেটে ছুরি আছে। লাভ কি? মুসা বলল। কাছে আসার চেষ্টা শুরু করলো কিশোর। বহু কায়দা কসরত তার পরিশ্রমের পর কাছাকাছি হলো। 2 চেয়ার এমনভাবে পাশাপাশি রাখলো, রবিনের আঙুলের কাছে চলে এলো কিশোরের পকেট। টিপে টিপে ছুরের বাটের মাথাটা বের করে আনলো পকেটের বাইরে। ধরেছি! আনন্দে প্রায় চেঁচিয়ে উঠল সে। খবরদার, ফেলো না, সাবধান করলো মোসা। সুইচ টিপলেই ফলাটা খুলে যায়। খোলার চেষ্টা করলো রবিন। এই সময় আবার শোনা গেল পায়ের শব্দ। নেমে এলো ব্যানার। চেয়ার যে কাছাকাছি রয়েছে ঠিকই লক্ষ্য করলো সে। আরে কি কাণ্ড! কাছাকাছি হলে কিভাবে? ভুলে তুলে এনে রেখেছে নাকি? দাঁত বের করে হাসলো সে। পা দিয়ে ঠেলে ফেলে দিল 3টে চেয়ার। বেমক্কা ভাবে মেঝেতে পড়ে ভীষণ ব্যথা পেল তিনজনেই। যাক, কিছুটা অন্তত শিক্ষা হলো, ব্যানার বলল। মনটা খুঁতখুত করতে থাকলো। সহজ ছেলে নও তোমরা। ভাবলাম যে দেখে আসি কেমন আছো, না এলে ভুলই করতাম। চলে যাচ্ছে ব্যানার। মুসা ডেকে বলল, মিস্টার ব্যানার, এজন্য পস্তাতে হবে আপনার। তাই নাকি? ঠিক ঠিক করে হাসলো ব্যানার। রাতে ফিরে আসি, তারপর দেখা যাবে কে পস্তায়। বাতিটা আবার নিভিয়ে দিয়ে চলে গেলেন তিনি। কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর ফিসফিস করে জিজ্ঞেস করলো কিশোর, রবিন, ছুরিটা আছে হাতে? আছে। দেখো তো কেউ একজন চেয়ারটা আমার হাতের কাছে আনতে পারো কিনা। অনেক চেষ্টা আর পরিশ্রমের পর প্রায় অসম্ভবকে সম্ভব করলো মুসা। কিন্তু দড়ি কাটার চেষ্টা করতে গিয়ে রবিনের হাত থেকে ছুরি ছুটে গেল। তবে কাত হয়ে পড়ে থাকায় মেঝের কাছাকাছিই রয়েছে হাত। ছুরিটা তুলতে পারলো আবার। দ্বিতীয়বার ফেললো, আবার তুলল। টানাটানিতে কবজিতে কেটে বসলো দড়ি। চামড়া ছড়ে গেল। 1 ইঞ্চি চামড়ার বিনিময়ে 1 ইঞ্চি আগে বাড়লো হাত, এবং মশার দড়ির একটা জায়গা কাটতে পারলো রবিন। কয়েক মিনিটেই বাঁধনমুক্ত হলো তিনজনে। হাত পা ঝাঁকিয়ে দোলে রক্ত চলাচল স্বাভাবিক করে নিল। সিঁড়িতে উঠে আলো জ্বেলে দিল কিশোর। ঘড়ি দেখে মুসা বলল, ইস, অনেক দেরি হয়ে গেছে। এতক্ষণে নিশ্চয়ই বর্জ্য ফেলতে চলে গেছে ব্যানার। আমাদেরও যেতে হবে। জবাব দিল না কিশোর। তাকিয়ে আছে ঘরের কোণে ছোট একটা টুলে রাখা একটা পুরনো ওয়্যারলেস সেটের দিকে। ধুলোই মাখামাখি। আনমনে বিড়বিড় করল, চালু হবে? কার সঙ্গে কথা বলবে? নিকু। হ্যাঁ। মোসা, যাও, দরজায় পাহারা দাও। রবিন, তুমি আমার কাছে থাকো। সিঁড়ির উপরে উঠে বন্ধ দরজায় কান পাতল মোসা। টেলিভিশনের শব্দ শোনা যাচ্ছে। নিশ্চয়ই টিভি দেখছেন মিসেস ব্যানার। ওয়্যারলেসে কিশোর কথা বললে শুনতে পাবেন না। প্লাগ লাগিয়ে সুইচ টিপল কিশোর। চালু হলো যন্ত্রটা। পাশে দাঁড়িয়ে রইল রবিন, যদি কোনো সাহায্য প্রয়োজন হয় কিশোরের। ঠিকই আছে যন্ত্রটা।
মাইক্রোফোন তুলে কিশোর বলল, হার্লে ডেভিডসন বলছি, হার্লে ডেভিডসন, পুরনো মোটরসাইকেল বিক্রেতা। নিকু নামের একটা ছেলেকে খুঁজছি। কোনো সহৃদয় ভদ্রলোক আমার কথা শুনতে পেলে দয়া করে তাকে বলবেন যে আমি চ্যানেল 14-তে লাইন খোলা রেখেছি। বিরতি দিয়ে দিয়ে কয়েকবার একই কথা বলল কিশোর। জবাব নেই। নিরাশ হয়ে যখন ভাবল জবাব আর আসবে না, তখনই এলো সাড়া। কথা বলল নিকু স্বয়ং। হার্লে ডেভিডসনকে খুঁজছি, হার্লে ডেভিডসন। বলছি, কে? কেন, মোটরসাইকেলটার কথা ভুলে গেছো? 1965 মডেল একটা হার্লে স্পোর্টস্টার মেরামত করেছিলাম, ভুলে গেছো? রবিনের দিকে তাকালো কিশোর। দুজনের মনে একই প্রশ্ন, গলা চিনতে পারবে তো নিকু? কণ্ঠস্বর বদলে কথা বলছে কিশোর, যাতে ব্যানার শুনলেও সহজে চিনতে না পারেন। চিনেছি, হ্যাঁ চিনেছি, মিস্টার হার্লে ডেভিডসন। একটা সমস্যায় পড়েছি, সাহায্য দরকার। কি সাহায্য? মনে করো একটা অঙ্ক, সময় এবং জায়গার। কিছু লোককে নিয়ে ঠিক সময়ে একটা বিশেষ জায়গায় পৌঁছতে হবে। বলে যান। জরুরি কাজে বেরিয়েছিলাম আজ রাতে, তোমাদের বাড়ি থেকে 9 মাইল পশ্চিমে। 3 মাইল দক্ষিণে একটা জায়গায় কিছু লোককে নিয়ে পৌঁছতে হবে। কত সময় লাগবে? লোকগুলো কোত্থেকে আসছে না জানলে কি করে বলি? কাছে থেকে নাকি দূরে থেকে? দূরেই ধরো, পরের শহর থেকে। কিছুক্ষণ নীরব থেকে বলল নিকু, কটার সময় পৌঁছানো দরকার? মাঝরাত। সময় মতো পারবে? নিকুর জবাব আর শোনা হলো না। দরজা খোলার শব্দ হতেই দৌড়ে নেমে এলো মুসা। উত্তেজিত কণ্ঠে জানালো, আসছে। মুহূর্তে যন্ত্রের সুইচ অফ করে একটানে সকেট থেকে প্লাগটা খুলে নিল কিশোর। ছুটে গিয়ে সিঁড়ির নিচে ঢুকলো 3 জনে। সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল মানুষটাকে দেখতে পাচ্ছে না ওরা। সর্বনাশ, চেঁচিয়ে উঠলেন মিসেস ব্যানার। দুপদাপ করে উঠে গেলেন আবার সিঁড়ি বেয়ে। দরজা বন্ধ করে দিলেন। চলে গেল নাকি? ফিসফিস করে বলল মোসা। কি জানি, কাউকে হয়তো ডাকতে গিয়েছেন। কিশোরের জবাব। খানিক পরে আবার খুলল দরজা। সিঁড়িতে চাপা পদশব্দ। বোঝা গেল সাবধানে পা পা করে নামছে। নিশ্চয়ই কোনো অস্ত্রশস্ত্র নিয়ে এসেছে। প্রায় সিঁড়ির গোড়ায় পৌঁছে গেছে শব্দ। মোসা আর রবিনকে বেরোনোর ইশারা করলো কিশোর। নিজে বেরোলো লাফ দিয়ে। মিসেস ব্যানারের হাতে শটগান। কিশোরকে দেখেই টিপে দিলেন ট্রিগার। নিশানা করার প্রয়োজন মনে করেননি, ফলে গুলি ফসকালো। এই সুযোগে ডাইভ দিয়ে মেঝেতে পড়ে গড়িয়ে 3 দিকে সরে গেল 3 গোয়েন্দা। বদ্ধ ঘরে বন্দুকের আওয়াজকে কামানের আওয়াজ মনে হলো। মুখ নিচু করে রেখেছে 3 জনে। আবার গুলির আশঙ্কা করছে, কিন্তু আর কোনো শব্দ নেই। স্তব্ধ নীরবতা। ব্যাপার কি? আস্তে মুখ তুলে ঘাড় ঘুরিয়ে তাকালো কিশোর। সিঁড়ির গোড়ায় নেতিয়ে পড়ে আছেন মিসেস ব্যানার। শটগানটা পড়ে আছে পায়ের কাছে। মরে গেলেন নাকি? লাফ দিয়ে উঠে দাঁড়ালো কিশোর। না, বোধ হয় বন্দুকের কুদোয় গুঁতো খেয়েছেন পেটে। বন্দুক ধরতে জানেন না, রবিন বলল। নড়ে উঠলেন মিসেস ব্যানার। ছুটে এলো মুসা। এক থাবায় মেঝে থেকে তুলে নিল বন্দুকটা। মিসেস ব্যানার উঠে বসলেন। কি করবে আমাকে? একটু ভয়ও পাননি। স্বামীর মতোই ঠান্ডা মাথা, স্নায়ুর জোর অসাধারণ। বাঁধব বলে মেঝে থেকে দড়ি কুড়িয়ে টেনে আনলো কিশোর। এগুলো দিয়েই ওদেরকে বাঁধা হয়েছিল। একটা চেয়ারে বসিয়ে মহিলাকে বাঁধলো ওরা। আবার ফিরে গিয়ে ওয়্যারলেস অন করলো কিশোর। বলল, নিকু আছো? নিকু? সাড়া নেই। আবার চেষ্টা করলো কিশোর। জবাব এলো না। নেই। কি মনে হয়, মেসেজ পেয়েছে? মোসার প্রশ্ন। কাজ ঝাঁকালো কিশোর। মিসেস ব্যানারের কাছে এসে দাঁড়ালো। দেখো, ভালো চাও তো ছেড়ে দাও আমাকে, মিসেস ব্যানার বললেন। আমার কোনো ক্ষতি হলে মিস্টার ব্যানার ছেড়ে টুকরো টুকরো করে ফেলবে তোমাদের। কপাল কুঁচকে গেল কিশোরের। ভঙ্গি দেখে মনে হলো এইমাত্র অতি গোপন একটা খবর তাদের কাছে ফাঁস করে দিয়েছেন মিসেস ব্যানার। মুসা আর রবিনকে বলল, তোমরা জলদি গাদার কাছে চলে যাও। যেভাবে পারো ওদের সময় নষ্ট করাবে, যাতে লটনের পুলিশ এসে গাদার কাছে পায় ওদের। তুমি? মুসা জানতে চাইল। আমার জরুরি কাজ আছে, হাসল কিশোর। মিস্টার ব্যানার তার স্ত্রীকে কতটা ভালোবাসেন পরীক্ষা করব। কথা বাড়ালো না মুসা। সময় কম। এসো রবিন,
বলে এক এক লাফে দুটো করে ধাপ ডিঙিয়ে উঠতে লাগলো ওপরে। রবিনও সমান তালে উঠল। বাইরে বেরিয়ে পার্কের দিকে ছুটল দুজনে। ওদের প্রথম ভাবনা, কুকুরগুলো কোথায়, ছাড়া না বন্দি? আন্দাজ করলো বন্দি, কারণ বর্জ্য ফেলার সময় ছাড়া রাখলে গন্ডগোল করতে পারে, সেজন্যই হয়তো আটকে রাখা হয়। নিরাপদেই পৌঁছালো পার্কের কাছে। বেড়া খোলা, কিন্তু চোখে পড়ার ভয়ে ওখান দিয়ে গেল না। খানিক দূরের বেড়ার নিচ দিয়ে ক্রল করে পার্কে ঢুকলো। গাছের আড়ালে আড়ালে চলে এলো গাদার কাছে। 5টা রূপালি ট্যাঙ্কার ঝকমক করছে চাঁদের আলোয়। ব্যানারের জিপটাও আছে। জিপে বসে আছে ব্যানার, হেডলাইট জ্বেলে রেখেছেন, ড্রাইভারদের বর্জ্য ফেলার সুবিধের জন্য। সুযোগের অপেক্ষায় রইল মুসা। ব্যানার নেমে সরলেই হয়, চুপে চুপে গিয়ে উঠে পড়বে জিপে, চালিয়ে নিয়ে গিয়ে আড়াআড়ি রাখবে বেড়ার খোলা মুখের কাছে, যাতে ট্যাঙ্কারগুলো সহজে বেরোতে না পারে। জিপটা সরাবে ওরা, বেরোবেও ঠিকই, তবে তাতে সময় নষ্ট হবে। আর এখন মুসার একটাই উদ্দেশ্য, ওদের দেরি করিয়ে দেয়া। কাজ হবে তো? রবিনের প্রশ্ন। হতেই হবে, জবাব দিল মুসা। কারণ চারিদিকে গাছপালা এমনভাবে ঘিরে রয়েছে, ট্যাঙ্কারগুলো বেরোনোর একমাত্র পথ বেড়ার ওই খোলা মুখ, অন্য কোনো জায়গা নেই। এত বড় গাড়ি ঘুরিয়ে গাছপালার ভিতর দিয়ে চালানো প্রায় অসম্ভব, কিছুতেই পারবে না। ঘাপটি মেরে বসে আছে মুসা। আছে তো আছেই। 10 মিনিট গেল, 15, 20, সুযোগ আর আসে না। লোকটা কি নামবে না জিপ থেকে? কিশোরী বা কি করছে, আসে না কেন? নিকুর আসতে কতক্ষণ লাগবে? ওর অবশ্য সময় লাগারই কথা। লটনের পুলিশের সঙ্গে বেতারে যোগাযোগ করবে, পুলিশ আসবে এক্স ব্লেডে, সেখান থেকে এক এক করে গিয়ে বর্জ্য ফেলা শেষ করছে ট্যাঙ্কারগুলো। গ্যালন গ্যালন বিষাক্ত তরল ঢেলে মাটি ভিজাচ্ছে, বিষিয়ে দিচ্ছে পরিবেশ। গ্যাস বেরোচ্ছে, উড়ে আসছে মোসাদের দিকেই। ভয় হলো ওদের। বেশিক্ষণ ওই বিষাক্ত বাতাস ফুসফুসে ঢুকলে বেহুশ না হয়ে যায়। কিশোর আসছে না কেন? আর কারো জন্য বসে থাকতে পারলো না মুসা, এমনকি ব্যানারের নামারও অপেক্ষা করলো না। সময় ফুরিয়ে যাচ্ছে। রবিনকে নিয়ে ঝোপের ভিতরে ভিতরে হামাগুড়ি দিয়ে এগোলো। ট্যাঙ্কারের ড্রাইভাররা বর্জ্য ফেলা নিয়ে ব্যস্ত, মুসাদেরকে দেখবে না। জিপের কাছে এসে আরো সতর্ক হলো দুজনে। চলে এলো ড্রাইভারের পাশের দরজার নিচে, লম্বা দম নিল। তারপর হঠাৎ লাফিয়ে উঠে একটানে দরজা খুলে ফেললো মুসা। ব্যানারের কলার চেপে ধরে হ্যাচকে টানে তাকে বের করে ফেলে দিল মাটিতে। চোখাচোখি হলো দুজনের। একজনের চোখে বিস্ময়, আর একজনের দৃঢ়তা। ওঠার চেষ্টা করলো ব্যানার, তার গায়ে চেপে বসলো মুসা। ধস্তাধস্তিতে যে শব্দ হচ্ছে, ইঞ্জিনের গর্জনে ঢাকা পড়ে যাচ্ছে সেসব, অন্য কারো কানে পৌঁছাচ্ছে না। রবিনকে বলল মুসা, আমি একে সামলাচ্ছি, তুমি জিপটা সরাও। ব্যানারের মুখ ছেড়ে ড্রাইভিং সিটে উঠে বসলো রবিন। হ্যাচকা টানে লাগিয়ে দিল দরজা। বা পা চলে গেছে ক্লাচ প্যাডালে, ডান হাত ইগনিশন কি খুঁজছে, কিন্তু চাবিটা তো নেই। ঝটকা দিয়ে আবার খুলে গেল দরজা। মাথা নিচু করার সুযোগ পেল না রবিন। প্রচন্ড খুশি লাগলো চোয়ালে। প্রায় ছিটকে গিয়ে পড়লো প্যাসেঞ্জার সিটের ওপাশের দরজায়। মাথায় বাড়ি লেগে চোখে অন্ধকার দেখলো। সামলে নেবার আগেই ঘাড়ে শেষে ধরা হলো শক্ত কিছু। পিস্তলের নলের মুখ বুঝতে পারলো সে, আর নড়াচড়া না করে স্থির হয়ে গেল। তারপর হাতে লাগলো ধাতব কিছু। ক্লিক করে শব্দ হলো। হাত কড়া পরিয়ে দেওয়া হয়েছে। হাত করার অন্য মাথায় রিং আটকে দেওয়া হলো স্টিয়ারিং এর সঙ্গে। থাকো কিছুক্ষণ এখানে, তারপর বোঝাবো মজা, গর্জিয়ে উঠল ব্যানার। চোয়াল ব্যথা করছে রবিনের। মুখ হাত দিয়ে আহত জায়গাটা লড়ল। মুসা কোথায় ভাবছে। ঘুম ভাঙলো। কানে এলো ব্যানারের গর্জন। আর একটা বিচ্ছু কোথায়, তোমাদের আর এক সঙ্গী? রবিন বুঝল ব্যানারের পকেটে পিস্তল আছে। সেটা বের করে বাড়ি মেরে নিশ্চয়ই কাবু করেছে মুসাকে, তারপর ওকে ধরতে এসেছে। কোনো মতে মাথা উঁচু করে তাকালো রবিন। মুসার হাতেও হাত কড়া লাগানো। কোথায় গেছে বললে না? আবার প্রশ্ন করলো ব্যানার। সিনেমা দেখতে গেছে বলল মুসা। ঠাস করে চড় পড়লো মুসার গালে। বলো কোথায়? সিনেমা। আবার চড় মেরে মুসাকে থামিয়ে দিল ব্যানার। রসিকতা বের করবো আমি তোমার। এক হাতে পিস্তল আর এক হাতে মুসার হাত কড়া ধরে টান মারলো। এসো।
কোথায়? গাদার মাঝে। প্রত্যেকটা রুমের গোড়া দিয়ে যখন বিষ ঢুকবে শরীরে, যন্ত্রণায় মোচড় খাবে, তখন বুঝবে আমার সাথে লাগতে আসার ফল। চলো। মুসাকে নিয়ে ট্যাঙ্কারগুলোর দিকে এগুলো ব্যানার। বোনের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, কিশোর, তোমার বন্ধুদেরকে ধরেছি, বিষের উপর ফেলে মারবো, বাঁচাতে চাইলে বেরিয়ে এসো। ব্যানারের ধারণা বনের ভিতরে লুকিয়ে আছে কিশোর। মুসা ভাবল জবাব আসবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে এলো সাড়া। মিস্টার ব্যানার, ওকে ছেড়ে দিন, আর আপনার পোষা কুকুরগুলোকে পিঠ ঢালতে নিষেধ করুন। ভীষণ রেগে গেল ব্যানার। আদেশ আমি দেবো, তুমি না। জলদি বেরিয়ে এসো, না এলে দেখো তোমার বন্ধুদের কি অবস্থা করি। বেরিও না কিশোর, চেঁচিয়ে নিষেধ করলো মুসা। আমাদের যা করার করুক। মিস্টার ব্যানার, এখনো বলছি, ছেড়ে দিন ওকে, আর আপনার লোকদের কাজ বন্ধ করতে বলুন। আবারও কথা বলে? বুঝতে পারছো না তোমার বন্ধু মরবে, তুমিও বাঁচবে না? তাহলে মিসেস ব্যানারও মরবে। আপনার মিসেস এখন আমার কবজায়। তোতলাতে শুরু করলো ব্যানার। কি বললে? সমস্ত আত্মবিশ্বাস, সমস্ত দৃঢ়তা চোখের পলকে দূর হয়ে গেছে। আপনার মিসেসকে ধরে নিয়ে এসেছি আমি। কিশোরের জবাব শোনা গেল। মনের মধ্যে বেঁধে ফেলে রেখেছি, সহজে খুঁজে বের করতে পারবেন না। ঠান্ডায় জমে পাথর হয়ে যাক, এটা কি আপনি চান? জবাব দিল না ব্যানার। ওদের বিষ ঢালতে নিষেধ করুন, কিশোর বলল, আর আমার বন্ধুদেরকে ছেড়ে দিন। কথাবার্তা প্রায় সবই শুনতে পাচ্ছে ড্রাইভাররা। চুপ করে দাঁড়িয়ে আছে। দেখো, ব্যানার বলল, তোমরা ছেলে মানুষ, আমাদের সঙ্গে পারবে না। ছেলে মানুষ ছিলাম, তবে এক্স ব্লেডে এসে আপনাদের কল্যাণে অনেক বড় হয়ে গেছি। ধন্যবাদ আপনাদেরকে। যা বলছি করুন, নইলে মিসেসকে আর জীবন জ্যান্ত দেখবেন না। আমার বন্ধুকে আমি চিনি মিস্টার ব্যানার। ভয় দেখালো মুসা। বেপরোয়া করে তুলেছেন। এখন ও যদি আপনার স্ত্রীকে নিয়ে গিয়ে পাহাড়ের উপর থেকে ঠেলে ফেলে দেয়, অবাক হব না। ঠিক আছে, ঠিক আছে। বোনের দিকে তাকিয়ে হাত তুললো ব্যানার। খুলে দিচ্ছি। পকেটে হাত ঢুকিয়ে চাবি খুঁজতে লাগলো। কোনো চালাকি করবেন না, হুমকি দিল কিশোর। চালাকি করলো না ব্যানার, হাত কড়া খুলে দিল। জিপের চাবি। হাত বাড়ালো মুসা। কেন পালাবে? তিক্ত হাসি হাসলো ব্যানার। যাও, তবে বাঁচতে পারবে না, কয়েক ঘন্টা বেশি আয়ু পেলে। এই যা। ওর হাতে হাত কড়া লাগিয়ে দাও মুসা। কোনো প্রশ্ন করলো না মুসা। কিশোর যা করতে বলছে নির্দ্বিধাই করলো। তারপর শিকল ধরে ইচ্ছে করেই টান মারলো, জোরে, ব্যথা দেওয়ার জন্য। আউট করে উঠল ব্যানার। বন থেকে বেরিয়ে এলো কিশোর, হাতে শটগান। ব্যানারের দিকে তাক করে এগিয়ে এলো। নিজেই ব্যানারের পকেট থেকে চাবি বের করে নিয়ে জিপে উঠে প্রথমে রবিনের হাত কড়া খুলল, তারপর ইঞ্জিন স্টার্ট দিল। জিপ দিয়ে আটকে দিল ট্যাঙ্কারগুলোর বেরোনোর মুখ। বন্দুকের নল বুকে ঠেকিয়ে ঠেলতে ঠেলতে ব্যানারকে জিপের কাছে নিয়ে এলো কিশোর। গাড়ির গায়ে পিঠ লাগিয়ে দাঁড়াতে বাধ্য করলো। ব্যানারকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে চাইছিল ড্রাইভাররা। ধমক দিয়ে তাদেরকে থামালো সে। কিশোরকে জিজ্ঞেস করলো, আমার স্ত্রী কোথায়? হাসলো কিশোর। আপনার বাড়ির বেসমেন্টেই আছে, হাত পা বেঁধে রেখে এসেছি। মস্ত ধাপ্পা দিয়েছে তাকে ওইটুকুন ছেলে। রাগে জ্বলে উঠল ব্যানারের চোখ। চিবিয়ে চিবিয়ে বলল, বাঁচতে পারবে না তুমি, যেখানেই পালাও। কে পালাচ্ছে? আমরা তো এখন অপেক্ষা করছি। কিসের? ব্যানারের চোখে সন্দেহ। পুলিশের। খবর দিয়ে দিয়েছে নিকু, ওরা এসে পড়লো বলে। পুলিশ? হাহা করে হাসলো ব্যানার। খুব ভালো কাজ করেছে ছেলেটা। ওরা এসে আমাকে নয়, তোমাদেরই ধরবে। শেরিফ জন মরিস আমার পোষা কুকুর। ক্ষণিকের জন্য থমকে গেল কিশোর। ব্যানারের কথাই যদি ঠিক হয়, লটনে খবর পাঠাতে না পারে নিকু, কোনোভাবে যদি শেরিফের কানে চলে যায় খবরটা, তখন কি হবে? ভয়টা প্রকাশ করলো না কিশোর, বরং ধমকের সুরে বলল, কই, ড্রাইভারদের ইঞ্জিন বন্ধ করতে বলছেন না কেন? কান তো ঝালাপালা হয়ে গেল। ব্যানারের আদেশে ইঞ্জিন বন্ধ করলো ড্রাইভাররা। দূরে ইঞ্জিনের শব্দ শোনা গেল। গাছের ফাঁকে দেখা গেল হেডলাইট। দুরু দুরু করছে কিশোরের বুক। সত্যিই কি লটনের পুলিশ আসছে, নাকি বেঈমান জন মরিসের দল? কাঁচা সড়ক ধরে ঝাঁকুনি খেতে খেতে আসছে গাড়ি। পুলিশ, বিড়বিড় করলো কিশোর।
পুলিশ হলে সাইরেন বাজাচ্ছে না কেন? হেসে বলল ব্যানার। জবাব দিতে পারল না কিশোর। তাহলে কি ব্যানারের কথাই ঠিক? শেরিফই আসছে। একটা মাত্র গাড়ি জোরে ছুটে এসে ঘ্যাচ করে ব্রেক কষল। সাইরেন কেন নেই বোঝা গেল। পুলিশ নয়, গাড়ি থেকে নামলো তরুণ রানচার। মেল, খুব খুশি ব্যানার, একেবারে সময় মতো এসেছো। এই বিচ্ছুগুলোর হাত থেকে আমাকে ছাড়ানোর একটা ব্যবস্থা করো তো। কিভাবে? ওরা তো তোমার বুকে বন্দুক ধরে রেখেছে। জিজ্ঞেস করো ওদের কত টাকা দিলে আমাদের ছাড়বে। না হ্যারি, আমি সেটা করব না। মাথা নাড়ল ব্রোন। তোমার অনেক অত্যাচার সহ্য করেছি, আর যাতে করতে না পারো সেটাই দেখবো এখন থেকে। পুলিশ আসছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না তিন গোয়েন্দা। সত্যি বলছে লোকটা, নাকি ওদেরকে ধাপ্পা দেওয়ার জন্য কোনো রকম চালাকি? পুলিশ আসছে জানলেন কিভাবে? কিশোর জিজ্ঞেস করলো। এদিকেই আসছিলাম, রেডিও খোলা ছিল। সাধারণত 14 নম্বর চ্যানেলে কথা বলে হ্যারি, ওর নির্দেশ শোনার জন্য অন করে রেখেছিলাম। কথা শুনলাম, তবে ওর নয়, তোমার আর নিকুর। খানিক পরেই শুনলাম লটনের পুলিশের সঙ্গে কথা বলছে নিকু। যদি ওর কথায় গুরুত্ব না দেয় পুলিশ, এই আশঙ্কায় তাড়াতাড়ি আমিও ছুটলাম লটনে। সাইরেনের শব্দ শোনা গেল। কিছুক্ষণ পর দেখা গেল কাঁচা সড়ক ধরে এগিয়ে আসছে এক সারি গাড়ি। বন্দুক বুকে ঠেকিয়ে রাখা সত্ত্বেও পালানোর চেষ্টা করলো ব্যানার। পারল না। তিন গোয়েন্দা আর ব্রোন, চারজনের বিরুদ্ধে একা কিছুই করতে পারল না। তাকে সাহায্য করার কেউ নেই। পুলিশের সাইরেন শোনার সঙ্গে সঙ্গে ঝেড়ে দৌড় দিয়েছে ড্রাইভাররা। হারিয়ে গেছে বনের ভেতর। পার্কে ঢুকে থামলো গাড়িগুলো। ঝটাঝট খুলে গেল দরজা। লাফিয়ে নেমে এলো অস্ত্রধারী পুলিশেরা। উদ্যত রিভলভার হাতে এগিয়ে এলেন এক পোড়ো অফিসার। পরিচয় দিলেন, আমি অফিসার ম্যাকনার, লটন পুলিশ। আপনি এখানে কি করছেন? হাল ছাড়তে রাজি নয় ব্যানার। এটা আপনার এলাকা নয়, এখানে আপনার কোনো অধিকার নেই। এক্সব্লেডের নিজস্ব শেরিফ আছে। আছে, একটা চোর সে। অনেক দিন থেকেই ওর বদনাম কানে আসছিল আমাদের। প্রমাণের অভাবে ধরতে পারছিলাম না, ওর বিরুদ্ধে সাক্ষীও পাচ্ছিলাম না। এখন পেয়েছি, মিসেস গার্ডনার আর তার ছেলে। অ্যারেস্ট করে নিয়ে এসেছি আপনার শেরিফ আর তার দুই ডেপুটিকে। দেখবেন, আপনার ডিপার্টমেন্টের লোক আপনারা ধরেছেন, এখন এই ছেলে তিনটাকে ধরুন। ওরা জোর করে আমাকে। হাত নেড়ে তাকে থামিয়ে দিয়ে ইশারায় কয়েকজন পুলিশকে ডাকলেন অফিসার। তাদেরকে নিয়ে চলে গেলেন ট্যাঙ্কারগুলোর কাছে। সাবধানে ঘুরে দেখে এলেন বনের কিনারটা, যেখানে বর্জ্য ফেলা হয়েছে। ফিরে এসে বললেন, ন্যাশনাল পার্ক নষ্ট করার অপরাধে আপনাকেও অ্যারেস্ট করা হলো মিস্টার ব্যানার। আমাকে? হ্যাঁ, শুধু আপনাকেই নয়, টম ডেনভার আর নীল হ্যামারকেও একই অপরাধে ধরা হয়েছে। ঝড়ের গতিতে কাজ সেরেছে লটনের পুলিশ। অবাক হলো তিন গোয়েন্দা। কোনো ফাঁক রাখেনি, কাউকে ছাড়েনি। বুঝলো ট্যাঙ্কারের ড্রাইভাররাও পালাতে পারবে না, ধরা পড়বেই। প্রমাণ করতে পারবেন না আমরাই করেছি, ব্যানার বলল। পারবে, ব্রোন বলল। আমি সাক্ষী দেব। আমার রাঞ্চ, রুবি নদীর পানি, এসব নষ্ট করার জন্যও কেস করব আমি তোমার বিরুদ্ধে। হেসে উঠল ব্যানার। তাহলে তোমারই ক্ষতি, আমাদের সঙ্গে তুমিও ছিলে। হ্যাঁ ছিলাম। কালো হয়ে গেল ব্রোনের মুখ। সে কথা পুলিশকে বলেছিও আমি। জেলে গেলে যাব। এক্সব্লেডকে শয়তানের কবল থেকে মুক্ত করলাম, এটাই আমার সান্ত্বনা। আরেকটা গাড়ি এসে ঢুকলো পার্কে, 21 বছরের পুরনো। গাড়ি থেকে নেমে এলো নিকু আর মিসেস গার্ডনার। দৌড়ে এলো নিকু, কিশোরের দিকে তাকিয়ে হাসলো। অঙ্কটা ভালোই করেছি তাই না? ফল মিলেছে? হ্যাঁ, একেবারে 100তে 100। কৃতিত্ব সবই তোমার। মিসেস গার্ডনার বললেন, হ্যারি ব্যানার, এই দিনটির অপেক্ষায় ছিলাম আমি। আমার স্বামীকে যেদিন মেরেছ সেদিনই আমি কসম খেয়েছি তোমাকে আমি ছাড়বো না। গলায় দড়ি বেঁধে কুকুরের মতো টানতে টানতে নিয়ে যাবে তোমাকে পুলিশ। এটা না দেখা পর্যন্ত আমার স্বস্তি হবে না। এতদিন আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। ভুল করছো মিসেস গার্ডনার, ব্যানার বলল। তোমার স্বামী পাহাড় থেকে পড়ে। হ্যাঁ, পাহাড় থেকে পড়েই মরেছে, তবে আপনা আপনি পড়েনি, ঠেলে ফেলে দিয়েছ। মিসেস গার্ডনার ঠিকই বলছেন অফিসার, কিশোর বলল। আমাদের কাছে সে কথা স্বীকার করেছেন মিস্টার ব্যানার, আমাদের তিনজনের কাছে। কে তোমরা? ট্যুরিস্ট, রকি বিচ থেকে এসেছি বেড়াতে।
একটু থেমে আবার বলল, আমরা শখের গোয়েন্দা। রকি বিচের পুলিশ চিফ মিস্টার ইয়ান ফ্লেচারকে একটা ফোন করলেই আমাদের সম্পর্কে জানতে পারবেন। করব, মাথা তোলালেন অফিসার। মিসেস গার্ডনারও তোমাদের সম্পর্কে ভালোই বলেছেন। সবচেয়ে বড় কথা, কতগুলো মস্ত অপরাধীকে তোমরা ধরিয়ে দিয়েছ। পুলিশকে সাহায্য করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। সঙ্গীদের দিকে ফিরলেন তিনি। এবার তাহলে যাওয়া যাক। 1 মিনিট স্যার, হাত তুলল কিশোর। মিস্টার ব্রোনকে একটা প্রশ্ন করতে পারি? করো। মিস্টার ব্রোন, আপনার গাড়িতে একটা চিঠি দেখেছি আমরা। তাতে ক্যানারি নদী থেকে পানি আনার কথা বলা হয়েছে, কেন? অন্যখান থেকে পানি আনার কথা ভাবছিলাম, ব্রোন বলল। আমার গরু ঘোড়ার জন্য। কেন? রুবি তো আছে। আছে, কিন্তু এর পানি আর পানি নেই, বিষ হয়ে গেছে, খেলেই মরবে। কি করে জানলেন তা? বর্জ্য ফেলার জায়গা থেকে তো রুবি অনেক দূর। জানি আমি, বাবা প্রায়ই বলতো ব্যানারদের সঙ্গে যাতে সম্পর্ক ভালো রাখি। তার কারণ রুবির পানির উৎস তাদের জায়গায়, মাটির তলার একটা ঝর্ণা দিয়ে বয়ে আসে। হ্যারি বর্জ্য ফেলা আরম্ভ করলে আতঙ্কিত হয়ে গেলাম। রুবি মরলে আমরাও মরব। নীলহ্যামার আর টম ডেনভারের রাঞ্চের ভিতর দিয়েও বইছে ওই নদীটা। বুঝলাম, নদীটাকে নষ্ট করবে হ্যারি। মিথ্যে কথা, বাধা দিল ব্যানার। না, মিথ্যে নয় বলে আবার কিশোরের দিকে ফিরল ব্রোন। আমরা 3 জন মিলে হ্যারির কাছে গেলাম। বর্জ্য না ফেলতে অনুরোধ করলাম তাকে, কিন্তু তখন কোম্পানির সঙ্গে গোপন চুক্তিতে সই করে বসে আছে সে। অনেক টাকা দিয়েছে কোম্পানি। আমরা বললাম বর্জ্য ফেলে আমাদের রাশ নষ্ট করতে দেব না। ও একটা প্রস্তাব দিল আমাদের, বলল গোপনে পার্কে নিয়ে গিয়ে ফেলবে। টাকা দিয়ে মুখ বন্ধ করলো আমাদের। বুঝলাম, কিশোর বলল। ব্যানারের টাকাও চেয়েছেন আপনি? নিজের রাজ্য চালাতে চেয়েছেন, এই জন্যেই ক্যানারি থেকে পানি আনতে চাইছিলেন, তাই না? বললে তো একটা প্রশ্ন করবে, বাধা দিলেন ম্যাকনার। এখন দেখি একের পর এক প্রশ্ন করছো। হাসলেন তিনি। তা করো, জেরাটা আমার হয়ে তুমিই করে দাও। রাত অনেক বাকি, আজ আর লটনে ফিরছি না। চলো, এক্সব্লেডে গিয়ে সব শোনা যাবে। হ্যাঁ চলুন, মিসেস গার্ডনার বললেন। প্রচুর কফি আছে ক্যাফেতে। 3 গোয়েন্দার দিকে ফিরে বললেন, থ্যাঙ্কস তোমাদেরকে। কাজ এখনো শেষ হয়নি আন্টি, কিশোর বলল। আপনার স্বামীর মৃত্যুর যা করেছ যথেষ্ট। অ্যাক্সব্লেড ঋণী হয়ে গেল তোমাদের কাছে। শহরের সমস্ত লোকেরা যে সাহস করতে পারেনি, তোমরা 3টে ছেলে তা সেরে দিয়েছ। আউ, ও কিছু না ম্যাম, ওয়েস্টার্ন ঢঙে রসিকতা করলো মশা। হেসে উঠলেন মিসেস গার্ডনার। দিন মাঠ আমাদের গাড়িটার কি করলো কে জানে, কিশোর বলল। পরদিন বিকেলের আগে মাঠের গ্যারেজে যেতে পারল না 3 গোয়েন্দা। ব্যস্ত রেখেছেন ম্যাকনার। এক্সব্লেডে আসার পর যা যা ঘটেছে সব খুলে বলতে হলো ওদের। পুলিশের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে হলো। শর্ট হ্যান্ডে লিখে নেওয়া হলো 3 গোয়েন্দার বক্তব্য। যাই হোক, বিকেলে ছাড়া পেয়ে ধুলোয় ঢাকা পথ ধরে গ্যারেজে চলল ওরা। পড়ন্ত বেলার রোদে ধূসর রং পাল্টে গেছে। হাঁটতে হাঁটতে কিশোর বলল, শহরের পরিবেশ বদলে গেছে। হ্যাঁ, লোকের কাছে এখন হিরো আমরা। দেখো না আমাদের দিকে তাকায় কেমন হাসছে। পিছন থেকে দৌড়ে এলো উলফ্রেড। অগোছলো দাড়ি আঁচড়ে নিয়েছে আজ। গায়ে পুরনো ফ্যাশনের একটা সাদা শার্ট, গলায় স্ট্রিং টাই। অন্যদিন পথে লোক দেখেনি 3 গোয়েন্দা, আজ অনেককেই দেখছে। বুড়োর ডাকে 3 গোয়েন্দা থামলে ওদেরকে ঘিরে ধরল সে শহরবাসী। সবাইকে উদ্দেশ্য করে হাত তুলে পেটুক বুড়ো বক্তৃতা দিতে শুরু করলো। বন্ধুগণ, আমাকে ভোট দিয়ে শেরিফ বানিয়ে দেখুন একবার। শহরের হাল বদলে দেবো আমি। সবাই সুবিচার পাবেন আমার কাছে, বেঁচে যাবেন সবাই। আর কাউকে জ্বালাবো না, কাউকে খাবার কিনে দিতে অনুরোধ করব না। ভোট দিয়ে একজন সৎ শেরিফ নিযুক্ত করুন। কথা দিলাম, সব সময় সৎ থাকবো আমি। কারো ওপর অবিচার করা হবে না, কথা দিলাম। এখনই সব বলে ফেলছেন কেন? কিশোর বলল, কিছু বাকি রাখুন না। এক্সব্লেডের সবার সামনে ভাষণটা দেবেন ভোটের সময়। তোমরা তো আর শুনবে না তখন। কে বলল? ভোটের সময় চলেও তো আসতে পারি না। রবিন বলল, আমাদের ঠিকানা দিয়ে যাব, সময় মতো চিঠি দেবেন। খুশি হলো পেটুক বুড়ো। 3 গোয়েন্দার হাত ধরে ঝাঁকিয়ে দিল জোরে। বলল, আজ রাতে কিন্তু তোমরা আমার পয়সাই খাবে,
অর্ডারও আমি দেব। হেসে ফেলল তিন গোয়েন্দা, জনতাও। উলফ্রেনকে ক্যাফেতে গিয়ে অপেক্ষা করতে বলে আবার গ্যারেজের দিকে চলল তিন গোয়েন্দা। মার্ক আছেন? গ্যারেজের দরজায় এসে ডাকলো কিশোর। ন্যাকড়ায় হাত মুছতে মুছতে বেরোলো মেকানিক। তিন গোয়েন্দাকে দেখে হেসে এগিয়ে এলো। দেখিয়েছ বটে তোমরা, আমাকে আর আপনি আপনি নয়, তুমি এবং মার্কের বদলে শুধু জিন ডাকো। তার মানে মোসা বলল, এতদিনে সাইনবোর্ডের কথাটা ঠিক হয়েছে, এখন এটা সত্যি 300 বন্ধুর শহর। হ্যাঁ, বিব্রত ভঙ্গিতে বলল ডিন, দেখো আমি তোমাদেরকে সাহায্য করতে পারলাম না, করা উচিত ছিল। দূরে তাকালো সে। আসলে বোনের বিপক্ষে গিয়ে আমি কিছু করতে পারছিলাম না। আমি ওকে খুব আদর করি, আমার কথা বুঝতে পেরেছ? হ্যাঁ, অনেক সময় ইচ্ছে থাকলেও কিছু করা যায় না, কিশোর বলল। বাদ দিন সব কথা, আমাদের গাড়িটার কি খবর? হয়নি, বাকি আছে, বলল ডিন। কি বাকি? ওয়াটার পাম্প লাগানো। 5 দিন তো পার করে দিলেন, এখন আনানো হলো না? হাসলো মোসা। মেকানিকও হাসলো, এই হাসিটা আন্তরিক। এবার হবে, আজ খবর পাঠালে কালই চলে আসবে। কিচ্ছু ভেবো না, কাল নাগাদ সত্যি সত্যি ঠিক হয়ে যাবে তোমাদের গাড়ি। তো এই ছিল ভয়েল শহর। কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। আর ধন্যবাদ সম্পূর্ণটা তোমার প্রাপ্য। অসংখ্য ধন্যবাদ তোমাকে স্টোরি দুটা সাজেস্ট করার জন্য। তো পরপর তোমার যে স্টোরি দুটাই আমি পড়ে ফেললাম।